সন্ত্রাসের দায়ে ব্যক্তি সংগঠনকে নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন, গেজেটের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে ইসি সিদ্ধান্ত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত বিএনপির। দলটির বিচারের দাবি ফেব্রুয়ারিতে জানায় বিএনপি, বিবৃতিতে মির্জা ফখরুল। 90 দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনা উচ্চাশা, মত আইন উপদেষ্টার। করতে না পারলে নতুন বাংলাদেশ হবে না, বলছে এনসিপি। পুঁজিবাজারকে টেনে তুলতে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। অর্থ মন্ত্রণালয় ও বিএসইসির সঙ্গে বৈঠক, এলডিসি উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। এবং তীব্র তাপপ্রবাহের কবলে দেশ, 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা, 6 জেলায় স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 6 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি শান্তবাজারে। পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2005-এর খসড়ার সংশোধন নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত খসড়ায় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসিব বিল্লাহ জানাবেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক কিংবা আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দলটির নেতাকর্মী। অভ্যুত্থান কিংবা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে প্রতিনিয়তই নানান গুজব ছড়ানো হয় দেশ বা বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে। 15 বছরের দুঃশাসন ও জুলাই গণহত্যার কারণে ছাত্র জনতার দাবির মুখে গত শনিবার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর একদিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার সংশোধনী নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে আওয়ামী লীগের পক্ষে প্রেস বিবৃতি প্রকাশ, গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে প্রচার অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন নিষিদ্ধ করা হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, বর্তমান আইনে কোনো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান নেই, তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করা হলো। সংশোধনীটি আগামীকাল অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি আদেশ জারির পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার গণমাধ্যমকে তথ্য জানান তিনি। গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। গেজেট হলে কমিশনের বৈঠক হতে পারে কালই। অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো। তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক বিবৃতিতে ফখরুল বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায়
বিএনপি। ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নিলে এমন বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে তার দল সঠিক মনে করে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিভিন্ন সভা সমাবেশ আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বারবার তার দলই উত্থাপন করেছে জানিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। আন্দোলনের মুখে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, জনগণ যা চেয়েছে তারই প্রতিফলন ঘটেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলো কি থাকলো না সেটা নয়। আজকে বাংলাদেশের রাজনীতিকের চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় রাজনীতির চ্যালেঞ্জ আজকে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো কি পারবো না, এটাই হচ্ছে আজকে বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ। এদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি আর চলবে না। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নন্দনকাননে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। আমরা বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি, এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতিনীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আর অশান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হব তার সঙ্গে। বেলায়েত, জানাবেন যে সকাল থেকেই তো যোদ্ধারা, জুলাই যে যোদ্ধারা রয়েছেন তারা অবস্থান করছেন, এবং এত ঘন্টা পরও কি কোনো আশানুরূপ তারা ফল পাচ্ছেন কিনা কিংবা কোনো সিদ্ধান্ত এলো কিনা? সাকিব, দিন গড়িয়ে সন্ধ্যা, এখনো জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বরং বিকেলের দিকে, দুপুরের দিকে আমরা যে সংখ্যাটি দেখেছি, এখন এই সংখ্যাটি কিছুটা বেড়েছে এবং এই শাহবাগের যে আশেপাশের সড়ক রয়েছে সব সড়কই কিন্তু বন্ধ রয়েছে। বলা যায় যে শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জুলাই আহত যোদ্ধারা তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন যে কোনো মূল্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দুপুর থেকে আমি যে কথাটি বলার চেষ্টা করছিলাম যে তাদের মূল দাবি হচ্ছে সরকার যে আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত যে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তারা এর সঙ্গে একমত নন। তারা বলছে বরং পুরোপুরি দল হিসেবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে জুলাই সনদের দাবি তারা করছেন, তারা স্লোগান দিচ্ছেন যে কোনো মূল্যে জুলাইয়ের সনদ প্রকাশ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করতে হবে, এই দাবি তারা তুলছেন। জুলাইয়ের আহতরা, তারা বলছেন আহতদেরকে সুচিকিৎসা পুনর্বাসনের যে ব্যবস্থা সেটি সরকারের তরফ থেকে যেন অতি শীঘ্রই করা হয় সেই দাবি তারা তুলছেন। তারা সরকারের নানা বিষয়ে সমালোচনা করছেন। তারা বলছেন যে সরকার যেই সমস্ত আহত জুলাই যোদ্ধাদের উপর ভর করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মসনদে বসেছে, এই জুলাই আহতদের দাবি হচ্ছে যে তারা তাদের সেই যেই স্পিরিট নিয়ে তারা বসেছে, যে চেতনা নিয়ে তারা বসেছে, সেই চেতনা অনুযায়ী উপদেষ্টারা কাজ করছেন না বলে অভিযোগ করা হচ্ছে। এবং তারা এখানে বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা না হবে, স্থায়ীভাবে নিষিদ্ধ করা না হবে, তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কারণ বাজারের দিকে যে রোডটি গেছে সেই রোড দুপাশ থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে মৎস্য ভবন থেকেও শাহবাগে আসার যে রোড সেটি বন্ধ রয়েছে। কাঁটাবন থেকে আসার শাহবাগে আসার যে সড়কটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে। টোটালি পুরোপুরি বলা যায় যে আসলে শাহবাগ মোড়ের আশেপাশে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা
এই দাবিতে এখানে অনর অবস্থানে তারা থাকবেন, তারা সেই কথাই বলছেন। এবং এটি মূলত গত বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনেরই একটা অংশ হিসাবে জুলাই আহত যোদ্ধারা এখানে থেকে যায়। তারা তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করতে থাকে। তারা একের পর এক আহতরা এখানে আসছেন, মাইক্রোফোন হাতে নিয়ে তারা তাদের কথাগুলো বলছেন, দাবি দাওয়া তুলে ধরছেন, তারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে যদি স্থায়ীভাবে নিষিদ্ধ না করা হয় তাহলে জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনাটি অক্ষুণ্ণ থাকবে না। একই সঙ্গে তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই যে জুলাই যারা আহত আছেন কিংবা যারা শহীদ হয়েছেন তাদেরকে বিপ্লবের স্বীকৃতি দিতে হবে, এই দাবিটি তারা তুলছেন। তাদের এই অবস্থান কর্মসূচি চলছে, আজকে সারা রাত চলবে। পরবর্তীতে কি হয় সেটি পরবর্তীতে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। সাকিব। আওয়ামী লীগের স্থায়ী নিষেধাজ্ঞা চান জুলাইয়ের আহতরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে, জন আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে যে কোনো দলের পরিণতি খারাপ হতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর আইনজীবীরা বলছেন বিশ্বে বহু দল নিষিদ্ধের ঘটনা রয়েছে, আইন মেনে এটা করতে কোনো সমস্যা নেই। আজহার লিমন জানাবেন বিস্তারিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর চালানো এসব বর্বরতার সামনে এনেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নামের প্ল্যাটফর্ম। এসব সহিংসতার সাক্ষী এখানকার মানুষ, কিন্তু বিষয়টি এখনও বিচারাধীন দেশের বিভিন্ন আদালতে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কী পরিমাণ দমনপীড়ন চালিয়েছে গেল ১.৫ দশকের শাসনামলে তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিচার ও তদন্ত চলছে বিভিন্ন সংস্থায়। তবে জাতিসংঘের এই তথ্যানুসন্ধান প্রতিবেদনটি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে একটা দলিল হিসাবে কাজ করেছে মনে করেন কেউ কেউ। এর ৫ নম্বর পাতায় আছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীও অংশ নিয়েছে সহিংসতায় এবং এতে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা ও সমন্বয় ছিল। কিন্তু এই প্রতিবেদনের সুপারিশেই রাজনৈতিক দল নিষিদ্ধ না করার কথাও বলা হয়েছিল। এই রাজনীতি বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কিভাবে দেখছেন? জাতিসংঘ সবকিছু রিপোর্টে যা বলেছে সবই যে একটা দেশ মানবে তা তো না। তারা বলেছে দলকে নিষিদ্ধ করো না, বলবে আমরা তো নিষিদ্ধ করি নাই, কার্যক্রম স্থগিত করেছি। সবচেয়ে ভালো হতো যদি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পলিটিক্সে অংশ নেওয়া 3টা ইলেকশনে যদি তারা বন্ধ করে দিত। অবশ্য রাজনীতি করতে এসে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর গণহত্যা কিংবা সন্ত্রাস চালানোর কারণে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা বিশ্বে নতুন নয়। ৭৯ বছর আগে হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি এবং প্রায় একই সময়ে মুসোলিনির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল গণহত্যার অভিযোগে। কিন্তু সংবিধানে যেখানে সংগঠন ও রাজনীতি করার অধিকার সংরক্ষিত আছে, তখন কোন একটি দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের সিদ্ধান্ত কেমন? কোনো দলকে নিষিদ্ধ করা এটা পৃথিবীতে নতুন কিছু না। যদি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার জায়েজ কি জায়েজ না সেটা যথেষ্ট ডিবেটেবল। তো আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে অতীতে, এখন বর্তমানে তারা যে বিচার প্রক্রিয়ায় পড়বে নিজের ফাঁদে নিজেই পড়ছে, নিজেই আইন করে গেছে। অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে টানা আন্দোলন এবং এর প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক এবং বলা যায় চাপের মুখে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায়ও ফাঁক ফোকর দেখছেন কেউ কেউ। সরকারের পক্ষ থেকে দেয়া ঘোষণায় আওয়ামী লীগের বিচার শেষ হবার আগ পর্যন্ত নিষিদ্ধের সীমা দেয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচারের সংশোধনী সংযুক্ত করে এরই মধ্যে অধ্যাদেশও জারি করা হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তী সরকার যেভাবে ঐকমত্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল, তাতে কি সংকট দেখা গেল? এই নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রশ্ন করেছিলাম এই রাজনীতি বিশ্লেষককে। যে কোনো পলিটিক্যাল পার্টি যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, সেই পার্টি কিন্তু বেশি দিন থাকে না। যেরকম মুসলিম লীগ থাকে নাই, আওয়ামী লীগ থাকে নাই, বিএনপি যদি না করে তাহলে বিএনপিরও আপনার সামনে কি হবে আমি জানি না, কিন্তু ইট ইজ অ্যান আনসার্টেন পাথ দে আর টেকিং। আর একটা জিনিস হলো যে বিএনপির মধ্যে অনেকের সঙ্গে একটা এরকম একটা ধারণা যে ভারতের সাহায্য ছাড়া এখানে ক্ষমতায় টেকা যাবে না, এরকম একটা ভাব দেখি আমি গুরুত্বপূর্ণ গান। কিন্তু আমার প্রশ্ন হলো
যে ভারত তো হাসিনাকে রাখতে চেয়েছিল, পেরেছে কি? সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের এই ঘোষণায় সাইবার স্পেসেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এতে গুজব ও অপপ্রচারের মতো অপরাধ কমবে। যদি সাইবার স্পেসে দেশের সার্বভৌমত্ব এবং অস্থিতিশীলতার জন্য পুনরায় কোনো কার্যবিধি করে, তাহলে ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান এবং ট্র্যাকিং এবং রাষ্ট্রীয় অবকাঠামোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রভাব ভোটের মাঠেও পড়বে। গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনীতির আলোচনা হচ্ছে তার পরিণতি নির্ভর করছে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার ওপর মত তাদের। আজহার লিমন, এখন, ঢাকা। নিষিদ্ধ থাকায় কেউ আওয়ামী লীগের কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। এ সময় ডিআইজি বলেন, বিগত সময় উচ্চাভিলাষী অপেশাদার বাহিনী পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এখনও যদি কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করার কথাও জানান তিনি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। 90 দিনের নতুন সংবিধান তৈরির প্রস্তাবনাকে উচ্চাসা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে নতুন সংবিধান তৈরির আগ পর্যন্ত 72-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ হবে না। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বিস্তারিত দেখব প্রতিবেদনে। রাজধানীতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংবিধান সংশোধনে 7টি দাবি পেশ করা হয়। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগে বাধ্যবাধকতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 2 মেয়াদ দায়িত্ব পালন, জুলাই সনদকে সংবিধানের পরিশিষ্ট হিসেবে সংযুক্তি সহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেয়া হয়। প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে, সেটা হলো স্টেপ 1। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তা বাস্তবায়নে অঙ্গীকার ও নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিও জানানো হয়। দ্বিমত আছে কিছু, সেটা আমরা দেখেছি হচ্ছে কি প্রক্রিয়ায় আমরা এটা করতে পারি। এসব দাবির কয়েকটির সঙ্গে ভিন্ন মত পোষণ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চ কক্ষকে অসীম ক্ষমতা দেওয়ার বিপক্ষে মত দিয়ে 90 দিনের মধ্যে সংবিধান নতুন করে তৈরি করার প্রস্তাবনাকে উচ্চাসা বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টার এই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে, এখানে হচ্ছে আমার আপত্তি। শোনে, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই, এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা, আমরা মনে করি যে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত। তবে এই ইন্টারিম সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে। এ সময় সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিচার বিভাগকে স্বাধীন না করে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। আইনের যে সকল বিধান স্বৈরাচার তৈরি করে সেগুলো সংশোধন না করলে আবারও স্বৈরাচার ফিরবে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আমাদের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, কেন্দ্রীভূত ক্ষমতা যে আমাদের অনেক অনিষ্টের কারণ, আমাদের এখন সময় এসছে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার দিকে নজর দেওয়া এবং সেটা নিশ্চিত করা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে
বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। এদিকে আন্তর্জাতিক আদালতের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই এখন মূল শক্তি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি, এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারবে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। বারবার সংবিধান সংশোধনের পরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন না হলে কোনো সুফল আসবে না বলে মনে করেন বক্তারা। যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা এইটাও অনেকভাবে বিভাজিত ছিল। এই সবগুলো জিনিস অতিক্রম করার একটা ধাক্কা জুলাই আমাদেরকে দিয়েছে। এই পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে, কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারেনি। গণ অভ্যুত্থানের পক্ষের সবকটি দলের ঐক্যমত্য ছাড়া রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার সম্ভব নয় বলে মত অংশগ্রহণকারীদের। কথাটা জাতির সামনে তুলে ধরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। দেশে শেয়ার বাজারের উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সরাসরি সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি ও আগের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সব নির্দেশনা পালন হলে শেয়ার বাজারে দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। 1996 ও 2010 সালে শেয়ার বাজারে বড় পতন ঘটায় সালমান এফ রহমান ও তার সহযোগীরা। আস্থাহীনতা তৈরি হয় বাজারে। খায়রুল ও শিবলি কমিশনাররা কারসাজি চক্রকে নানা প্রণোদনা দিয়ে ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে বাজারকে। করেছে একের পর এক ভুয়া ও দুর্বল কোম্পানি তালিকাভুক্ত, আর মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পাচার হয়েছে শত শত কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের আমলে দেশের পুঁজিবাজার থেকে আত্মসাৎ হয়েছে লাখ কোটি টাকার বেশি। সূচক লেনদেন নেমেছে তলানিতে। মুখ ফিরিয়ে নিয়েছে দেশি বিদেশি বিনিয়োগকারী। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আশা আলো দেখেন বিনিয়োগকারীরা। আর্থিক খাতের সংস্কারে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর আশা জাগে। তবে 9 মাসে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত না আসায় আবারও তলানিতে নামে পুঁজিবাজার। 152 দিন লেনদেনে সূচক কমে 100 দিনের বেশি। 1000 পয়েন্টের বেশি হারায় সূচক। এমন প্রেক্ষাপটে রোববার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাজারে আস্থা ফেরাতে দেন 5 নির্দেশনা। সরাসরি মালিকানাধীন কোম্পানি সহ যে 5 নির্দেশনা দেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে অল্প সময়ে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব জানান, কোনো তদন্ত বন্ধ হয়নি। সব তদন্ত সঠিকভাবে শেষ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। 4th হচ্ছে হলো আমাদের, আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে। দুর্নীতিগ্রস্ত অনেক বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বর্তমান সরকার পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করছে বলে প্রেস সচিব জানান, যা অচিরেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মার্কেটে আস্থা ফেরানোর জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। উনি যে 5টা বড় বড় মেজর কাজের কথা বললেন, এটা কেন বলা হচ্ছে? যাতে বাজারে আস্থাটা ফিরে আসে। আতাউর নিয়ন, এখন ঢাকা।
সাকিব, বেশ কয়েকদিন ধরে তীব্র গরম কিন্তু অনুভূত হচ্ছে, নিশ্চয়ই আপনারও তার ব্যতিক্রম নয়। সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং তাতে করেই আসলে আমাদের এই যে জনজীবন সেটি কিন্তু বাধাগ্রস্ত বা বিপর্যস্ত হচ্ছে বলা যেতে পারে। বাইরে বের হলে দেখা যায় অনেক সময় ডিহাইড্রেট হয়ে যেতে হচ্ছে তীব্র গরমে। বিশেষ করে টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, সেখানে আজ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি। এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু যারা শ্রমজীবী তারা। এবং তীব্র তাপপ্রবাহের পর কিন্তু আজকে একটা স্বস্তির খবর এসেছে যে 6 জেলায় কিন্তু বৃষ্টিপাতের দেখা পাওয়া গেছে এবং তাতে কিছুটা স্বস্তি ফিরেছে। সেটা নিয়ে আমরা দেখে আসবো, একটি প্রতিবেদন আছে সেটি। গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। টানা কয়েকদিন ধরেই বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে শহর থেকে গ্রামগঞ্জের জনজীবন। টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রার কবলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.8 ডিগ্রি। তীব্র তাপপ্রবাহের কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। খুবই গরম, মানে বাইরে বেরানো যাচ্ছে না, বাজার হাট করতে খুব সমস্যা। যে যদি একটু বৃষ্টি নামতো তাহলে হয়তো আবহাওয়াটা কিছুটা একটু তাপমাত্রা কমতো, তাতে জনজীবনে স্বস্তি আসতো। একই চিত্র রাজশাহীতে। তীব্র দাবদাহে বিপর্যস্ত নগরবাসী, সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে চলাচল সীমিত হওয়ায় প্রভাব পড়েছে কাজকর্মে, কমেছে আয় উপার্জন। জ্বালা সাথে সাথে লোকজন কম হয়ে যাচ্ছে, ভাড়া পড়তে আমাদের খুব কম। নাই গো ভাই, কাজ কাম নাই, গরম প্রচুর। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে বরিশালের জনজীবন। ভিড় বেড়েছে বিভিন্ন শরবত ও পানীয়র দোকানগুলোতে। একটু স্বস্তি পেতে গলা ভিজিয়ে নিচ্ছেন অনেকেই। দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন ফলের শরবত। সকাল থেকে চাপ বেশি, বেচাকেনা বেশি, সন্ধ্যা পর্যন্ত। ডাবের খুব চাহিদা আছে, পানির চাহিদা আছে। ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হইতেছে গরমে, এই রাস্তার উপরে ব্যবসা করি, প্রচুর গরম, রোদের ভিতরে দাঁড়াইয়া। গরমের কারণে উত্তরের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। দ্বিগুণ দরেও মিলছে না শ্রমিক। এতে বিপাকে পড়েছেন চাষিরা। কষ্টের শেষ নাই, এরকম গরম আমি এবছরই পাই নাই। কামলা জামলা মনে করেন আগে থাকতে পারতেছে না। দ্বিতীয় কথা মনে করেন আধা ঘন্টা থাকলে পরে কামলা না রেস্ট নিয়ে গেলে কাম হবো না। তীব্র তাপপ্রবাহের পর ময়মনসিংহে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় তাপমাত্রার পারদ নেমে গেছে অনেকটাই। সদরের চর নীলক্ষীয় এলাকাসহ বেশ কিছু স্থানে শিলাসহ ভারী বৃষ্টি হয়। 3 দিনের টানা খরতাপে অতিষ্ঠ হওয়া কিশোরগঞ্জেও হঠাৎ এক পশলা বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি। বিকেলের বৃষ্টি আর ঠান্ডা বাতাসে যেন হাঁপ ছেড়ে বাঁচে মানুষ। দুপুরের পর থেকে নেত্রকোনা সদরসহ আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বিকেল 4টার পর থেকেই থেমে থেমে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মেলে। এছাড়াও সকালে সিলেটেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়। এদিকে সোমবার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাদাত শাহেদ, এখন। তীব্র তাপদাহের পর 6 জেলায় বৃষ্টি হয়, জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বজ্রপাতে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে 6 জনের। 3 দিনের টানা তাপদাহের পর রোববার বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় কিশোরগঞ্জে। এ সময় পৃথকভাবে ভৈরব উপজেলায় মৃত্যু হয় ফারুক মিয়া, ফয়সাল মিয়া নামে 2 জনের। এছাড়া কুলিয়ারচর উপজেলায় মারা যান কবির হোসেন নামে আরও একজন। এ নিয়ে গত 20 দিন এই জেলায় বজ্রপাতের মাধ্যমে মৃত্যু হয় 13 জনের। এদিকে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায়। এ সময় মাঠে কাজ করার সময় আখাউড়ায় শেখ সেলিম নামে আরও এক কৃষকের মৃত্যু হয়। অন্য আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। এদিকে নাসিরনগরের মৃত্যু হয়েছে আব্দুর রাজ্জাক নামে একজনের। এছাড়া বিকেল থেকে ঝড় বৃষ্টি হয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও রাজশাহীতে। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রার্থনায় মঙ্গল কামনা করেন বুদ্ধের অনুসারীরা। ভোরে বান্দরবান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হন বুদ্ধের অনুসারীরা। পরে স্নান ও পূজা অর্চনা সহ প্রার্থনায় অংশ নেন তারা। এ সময় বৌদ্ধের সম্মানে ফুল ফল উৎসর্গ করা হয়। ধর্মীয় রীতি মেনে নানা কার্যক্রমে অংশ নেন বৌদ্ধ সন্ন্যাসীরা। অষ্টশীল ও পঞ্চশীলের শপথ করান তারা। এ সময় অহিংস পৃথিবী গড়তে সবাইকে বুদ্ধের শিক্ষা নেয়ার
আহ্বান জানানো হয়। পরে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও সেখানে গিয়ে শেষ হয়। কয়েক দশকের বৈরিতা সত্ত্বেও ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকট ও সিন্ধু পানি চুক্তি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আঞ্চলিক শান্তি রক্ষার প্রশ্নে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভারত পাকিস্তান পরিস্থিতি। স্বস্তি ফিরেছে দুদেশের সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে। স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ইরান সহ বিশ্বের অনেক দেশ। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরে পাকিস্তানের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বেশ কিছু শহরে হামলা করেছে পাক সেনারা। সেই আতঙ্কে দেশটির পাঞ্জাব রাজ্যের অমৃতসরে এখনও রেড অ্যালার্ট জারি রেখেছে রাজ্য সরকার। বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির হলেও সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিতে নিষেধাজ্ঞা আগের মতোই থাকবে। ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একথা জানায় রয়টার্স। এদিকে নিরাপত্তার স্বার্থে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:15। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। লা লিগার শিরোপা জয় টিকে থাকতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। সঙ্গত কারণেই ম্যাচ জিততে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা। 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে 75 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লস ব্লাঙ্কোস। ম্যাচ জিতলে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, আর হারলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে 1। সেক্ষেত্রে বেড়ে যাবে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা। চোটের কারণে মাঠের বাইরে আছেন দানি কারভাহাল, এদের মিলিতাও, রুদিগার, ফার্লামেন্দি, ডেভিড আলাবা ও কামাভিঙ্গা। এল ক্লাসিকো নিয়মিত খেলোয়াড়দের না থাকায় রিয়াল মাদ্রিদকে দিতে হবে কঠিন এক পরীক্ষা। বার্সাতেও আছে চোট সমস্যা। কুন্দে, কাসাদো ও মার্ক বের্নালকে এই ম্যাচে পাবে না কাতালনরা, তাই শক্তিশালী বেঞ্চ খেলোয়াড়দের পরখ করবে দুই কোচ। এই মৌসুমে বার্সার বেঞ্চ প্লেয়ারদের গোল সংখ্যা 25টি, যেখানে সবার চেয়ে এগিয়ে ফেরান তোরেস। অপরদিকে বেঞ্চ থেকে রিয়াল গোল পেয়েছে মাত্র 12টি। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের কাছে হেরে কিছুটা বিপর্যস্ত বার্সেলোনা, তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার লড়াইয়ে নামবে বার্সা। অপরদিকে কোপা ডেল রে হারের প্রতিশোধ নিতে চাইবে রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে আরেকটি রোমাঞ্চকর এল ক্লাসিকোর অপেক্ষায় ভক্তরা। ফারহান ইহসান, এখন। দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। সেখানে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে। এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের অংশীদারিত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন তৈরি করা হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের এই 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। এবং আপনারা যদি না মানেন তাইলে সেখানে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এটা মানেন না, আপনারা এখানে অবস্থান করেন, আমি আপনাদেরকে বলবো না। আমি আন্দোলনের একজন অংশীজন হিসেবে আমি আমার অবস্থানটাকে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা পুনর্বাসন ভাই, আমাদের চিকিৎসা পুনর্বাসন এটা আপনাদের করতে হবে। চিকিৎসা পুনর্বাসন, আপনাদের চিকিৎসা এবং পুনর্বাসন এইটা দ্রুত, এটা ধারাবাহিকভাবে হচ্ছে ভাই, এটা ধারাবাহিকভাবে হচ্ছে। আপনাদেরকে জুন থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে। মানুষকে বিদেশে যাওয়ার অনেকটাই ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আপনাদের মধ্যে এখানে বিভাজন তৈরি হয়েছে। শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি, সেখানে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি সান্ধ্যবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার।
সন্ত্রাসের দায়ে ব্যক্তি সংগঠনকে নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন, গেজেটের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে ইসির সিদ্ধান্ত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে স্বাগত বিএনপির। দলটির বিচারের দাবি ফেব্রুয়ারিতেই জানায় বিএনপি বিবৃতিতে মির্জা ফখরুল। নব্বই দিনের নতুন সংবিধান তৈরির প্রস্তাবনা উচ্চাশা, মত আইন উপদেষ্টার। করতে না পারলে নতুন বাংলাদেশ হবে না বলছে এনসিপি। পুঁজিবাজারকে টেনে তুলতে প্রধান উপদেষ্টার 5 নির্দেশনা। অর্থ মন্ত্রণালয় ও বিএসসিসির সঙ্গে বৈঠক। এলডিসি উত্তরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। এবং তীব্র তাপ প্রবাহের কবলে দেশ, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, 6 জেলায় স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে 6 জনের মৃত্যু। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/এখন tv।